ভারতকে এমন শিক্ষা দিয়েছে পাকিস্তান যা তারা কোনোদিন ভুলবে না, বললেন শেহবাজ শরীফ। ট্রাম্পের প্রিয় শব্দ শুল্ক থেকে এসেছে যুক্তরাষ্ট্রের সাফল্যের বড় অংশ। ইরানকে কঠোর হুঁশিয়ারি ইসরায়েলের। ইউরোপের নেতাদের ছোট শূকর বললেন পুতিন। সিরিয়ার ওপর থেকে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। শীতকালীন ঝড়ে বিপর্যস্ত গাজা, ত্রাণ প্রবেশে বাধা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। চলতি বছরের এপ্রিল মে মাসে সংগঠিত সংক্ষিপ্ত যুদ্ধের প্রসঙ্গ টেনে আবারও ভারতকে কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গেল বুধবার খাইবার পাখতুনখাওয়ার হারিপুর বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, মোদি নেতৃত্বাধীন ভারত সরকারকে পাকিস্তান এমন শিক্ষা দিয়েছে যা তারা কোনো দিনই ভুলবে না। শেহবাজ শরীফ দাবি করেন, সত্যের যুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী বিজয় অর্জন করেছে এবং দিল্লি থেকে মুম্বাই পুরো ভারতই সেই পরাজয়ের স্মৃতি ভুলতে পারবে না। উল্লেখ্য, এবছরের এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। পাল্টাপাল্টি সামরিক হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মে মাসে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। তবে এখনও দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হয়নি। ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস থেকে বুধবার রাতে দেয়া প্রায় আধ ঘন্টার ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সাফল্যের বড় অংশ এসেছে তার প্রিয় শব্দ শুল্ক থেকে। তিনি দাবি করেন, বহু দশক ধরে অন্য দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করলেও এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ট্রাম্প বলেন, যারা আমেরিকায় কারখানা স্থাপন করবে তাদের শুল্ক দিতে হবে না। এ কারণেই কোম্পানিগুলোর রেকর্ড সংখ্যায় যুক্তরাষ্ট্রে ফিরে আসছে। এআই ও অটোমোবাইল খাতে নজিরবিহীন বিনিয়োগের কথাও উল্লেখ করেন তিনি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ে। তিনি বলেন, ইরান যেন আর কখনোই পারমাণবিক প্রকল্প পুনরায় চালু করতে না পারে, এটা নিশ্চিত করাই ইসরায়েলের লক্ষ্য। জেরুজালেমে মোসাদ সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে বার্নিয়ে জানান, ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য ছাড়া যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। সুযোগ পেলে তারা দ্রুত সে পথে এগোবে বলেও সতর্ক করেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের নেতাদের ছোট শূকর হিসেবে অভিহিত করেছেন। গেল বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি বলেন, শক্তি প্রয়োগ বা কূটনৈতিক যে পথই হোক, ইউক্রেনের রাশিয়া তার লক্ষ্য অর্জন করবেই। পুতিন দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাবেক বাইডেন প্রশাসন ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে অস্ত্রের সংঘাতে ঠেলে দিয়েছে। তাদের ধারণা ছিল অল্প সময়ের মধ্যে রাশিয়াকে দুর্বল বা ধ্বংস করা যাবে। এ পরিকল্পনায় ইউরোপের নেতারাও দ্রুত যোগ দেয় বলে অভিযোগ করেন তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলাউসভ বলেন, এই বিপুল ক্ষতি নিকট ভবিষ্যতে পূরণ করা কিয়েভের পক্ষে কঠিন। তিনি জানান, চলতি বছর ইউক্রেন 1,03,000-এর বেশি সামরিক সরঞ্জাম হারিয়েছে, যার মধ্যে পশ্চিমা সহায়তায় পাওয়া 5,500 ট্যাঙ্ক ও সাঁজোয়া যান রয়েছে। এদিকে বাধ্যতামূলক সেনা নিয়োগ নিয়ে ইউক্রেনে অসন্তোষ ও সংঘর্ষের ঘটনাও বেড়েছে বলে জানা গেছে। তবে রাশিয়ার এই দাবির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। 2026 সালের জন্য ন্যাটো তাদের সাধারণ তহবিলের বাজেট চূড়ান্ত করেছে। জোটের সামরিক প্রস্তুতি ও সক্ষমতা জোরদার করতে মোট প্রায় $300 কোটি বরাদ্দ অনুমোদন করা হয়েছে। গেল মঙ্গলবার নর্থ আটলান্টিক কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাজেটের মধ্যে সিভিল খাতে 528.2 মিলিয়ন ইউরো এবং সামরিক খাতে 2.42 বিলিয়ন ইউরো রাখা হয়েছে। ন্যাটোর বিবৃতিতে বলা হয়েছে, এ অর্থ জোটের সামরিক অভিযোজন, সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃসংশ্লিষ্টতা বৃদ্ধি এবং সংকট প্রতিরোধ ও ব্যবস্থাপনায় সহায়তা করবে। এছাড়া তহবিল ব্যবহার করা হবে ন্যাটো কমান্ড স্ট্রাকচার, প্রশিক্ষণ ও মহড়া, বিভিন্ন অপারেশন ও মিশন এবং অংশীদার দেশগুলোর সক্ষমতা বৃদ্ধিতে। সিরিয়ার ওপর সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় জারি করা সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ সংক্রান্ত বিল পাশ হওয়ার পর নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনে তা কার্যকর হয়।
গৃহযুদ্ধ ও দীর্ঘদিনের সংকটে বিপর্যস্ত সিরিয়ায় দেশি বিদেশি বিনিয়োগ সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটাভুটিতে ৭৭ জন সিনেটর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে এবং ২০ জন বিপক্ষে ভোট দেন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে সিরিয়া সরকার উচ্ছ্বাস প্রকাশ করেছে। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে দাবি করেছেন, ভেনেজুয়েলার তেল আসলে যুক্তরাষ্ট্রের সম্পদ। দেশটির তেল খাত জাতীয়করণে তিনি চুরি বলে আখ্যা দেন। দেশটির তেল খাত জাতীয়করণকে তিনি চুরি বলে আখ্যা দেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী ভেনেজুয়েলার ভূখণ্ডে থাকা তেল সে দেশেরই সম্পদ হলেও ট্রাম্প প্রশাসন এ দাবির বিরোধিতা করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও ভেনেজুয়েলার তেল চুরি করা সম্পদ বলে উল্লেখ করে দেশটির তেলবাহী ট্যাঙ্কারে অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকদের মতে, মাদুরো সরকারকে চাপে ফেলতে এবং উৎখাতের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন ক্রমেই আরও কঠোর অবস্থান নিচ্ছে, যা দুই দেশের মধ্যে সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। গাজার লাখো ফিলিস্তিনি শীতকালীন ঝড় ও টানা বৃষ্টিতে অতিষ্ঠ। জাতিসংঘ জানিয়েছে, তাঁবু, কম্বল সহ ত্রাণ সামগ্রী প্রস্তুত থাকলেও ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে তা গাজায় প্রবেশ করতে পারছে না। ঝড়ে বহু আশ্রয়কেন্দ্র ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এটিকে সত্যিকারের মানবিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছে। কাতারের প্রধানমন্ত্রী ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে গাজার ত্রাণ প্রবেশ নিশ্চিতকরণ, যুদ্ধবিরতি স্থিতিশীল করা ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের সম্ভাবনা আলোচনা করেছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৭০,৬৬৮ ফিলিস্তিনি নিহত, ১,৭১,১৫২ জন আহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত ১,১৩৯ জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সৌদি আরবে অনুমতি ছাড়া সভা সমাবেশ আয়োজনের ঘটনায় কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী। রিয়াদে বাংলাদেশি দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোটেল, রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসায় অননুমোদিত সভা ও প্রচারণায় অংশগ্রহণের কারণে এ আটক হয়েছে। দূতাবাস প্রবাসীদের সতর্ক করে বলেছে, সৌদি আইন মেনে চলা এবং অনুমোদনবিহীন সভা সমাবেশ ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।